ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান এবং শাহবাগে অসল করে দেওয়ার দায়িত্ব তোদের। আমি বললাম, না স্যার, আমরা এটা করি না। আমাদেরকে শুধু হ্যান্ডকাপে ঝুলায় রাখতো আর মারতো। এমন কোনো দিন নাই যে আমাদেরকে পিটাই নাই। তাদের বয়স কি আপনার চাইতে কম মনে হয়েছে না না, বেশি? অনেক বয়স, 50-এর উপরে বয়স। আমি প্রসাব করলাম। প্রসাব করার সাথে সাথে আমি ছুটে পড়ে গেছি ইলেকট্রিক্যাল এবং খুব হাই ভোল্টেজ, যেটাকে মনে হলো আমাদের পেনিসকে ড্যামেজ করে দেওয়া হয়েছে। কি কারণে ড্যামেজ করে দেওয়া হয়েছে, কোন টিম ড্যামেজ করছে? বললাম, স্যার, আমাকে মেরে দেন, বাপ্পিকে বাসায় রাখেন। আমি তো বুঝে ফেলছি যে মেরে ফেলবে আজকে। তোরা কিছু বলে না, একবারই বলছে দৌড় দে। হয়তো বা পিতামাতার অবাধ্য হয়েছিলাম, বা দলের ইমানি দায়িত্ব পালন করতে পারি নাই, এই জন্য এভাবে অত্যাচার করছে। অনেক মানুষ যারা এরকম গুমের শিকার হয়েছিলেন, যে আপনি বললেন এতদিন পর এসে আমি খোলাখুলি মন খুলে হয়তো এই কথাটাগুলো বলতে পারলাম, আমরা যে অত্যাচারিত হয়েছি সেটা মানুষ কোনো কল্পনা করতে পারবে না। আমরা আলোচনায় যেখানে ছিলাম যে আপনি তারপরে কি হলো? আমাদের পেনিসকে ড্যামেজ করে দেওয়া হয়েছে। কি কারণে ড্যামেজ করে দেওয়া হয়েছে, কোন টিম ড্যামেজ করছে? ডিবির টিম তো আমার পেনিস ড্যামেজ করে নাই। হাতে কি রকম নখ এটা টখ ওইটা বলছি। কি করছে? তারপরে ওইটা হওয়ার পরে আমাকে যে খাবারটা খাওয়ালো, খাবারটা খাওয়ানোর পরে আমরা রেস্টে থাকবো, নামাজ কালাম পড়ি। পোষা পায়খানা তো নাপাক শরীর। হঠাৎ আবার বুঝি যেটা ঘুমাই, আবার সারাদিন তো আসলে ঘুমানো যায় না, প্রচণ্ড ব্যথা শরীর, শুলি ঘুমাই পড়ি আর আল্লাহর ডাকি। হঠাৎ একদিন বাপ্পির সাথে দেখা আবার। এরকম নির্যাতন কি মাঝে মাঝেই চলতো নাকি কন্টিনিউ? আবার খবর নাই? কন্টিনিউ দেখলো দেখলো যে কয়েকদিন বা কয়েক ঘন্টা মিনাই ঘুমাচ্ছি, দেখলো যে আবার ওই ভাত যখন দিতে আসতো তখন আমরা ঘন্টাটা হিসাব করতাম। ভাত কিন্তু আমাকে 2বার দিত দিনে, দিন রাত মিলে বা যেটা মিলে 2বার ভাত দিত টোটাল। তখন আমি চিন্তা করতাম, ভাত হয় 12 ঘন্টা পরে দেয়, না 10 ঘন্টা পরে দেয়, না 8 ঘন্টা পরে দেয়। এখন দেশে আবার একটা টাইম পরে ভাত দিছে, আবার একটা টাইম পরে ভাত দিছে। ওইটা কিন্তু আমি তখন আমরা তখন টাইম অ্যানালাইসিস করতাম। তখন কি হলো, ওইটা দেওয়ার পরে বোঝা গেল যে আমার প্রায় 7-8 বের ভাত দিছে। দেওয়ার পরে ওই যে আমি যে কারেন্টে শর্ট খেয়ে বয়ে প্রসাব পায়খানা করছি, 7 বের না 8, এরকম খেয়াল হচ্ছে না, এটা 7-8 বেরই হবে। তার আমি 3 দিন বা 4 দিন পরে আমাকে আবার চোখ বাঁধা অবস্থায় আমার রুম থেকে বের করছে। ওই কয়েকদিন আমার রুম থেকে বের করে নাই, বা আমার কাছে কেউ আসেও না, কোনো রকম ডিস্টার্বই করে নাই আমাকে। শুধু একজন আসে, খাবার দিয়ে যায়, খাবার খাওয়া শেষ কিছু হলে বলে, কথা বলে? কোনো কথা একটা একটু শব্দ করে না, জাস্ট বললো যে কিভাবে বোঝেন খাবার দিয়ে? তোমার খাবার দিয়ে গেলাম, তোমার খাবার দিলাম, খাবারটা নাও। পানি, আমি যখন বলি পানি আছে, বললাম যে স্যার নাই। এই ব্যথার ওষুধ লাগবে? স্যার আমার ব্যথা নেই। তখন তো আসলে ব্যথার নেই। হ্যাঁ, লাগলে বলে যে তাই নাপা দাও, তো নাপা দিয়ে গেলাম। একজন লোক আসতো। তা ওইরকম 7-8 বের ভাত খাবার পরে, তার 3 দিন বা 4 দিন পরে হঠাৎ আবার আমাকে চোখ বাঁধলো। চোখ বাঁধা অবস্থায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলছে, প্রসাব করবি? প্রসাব চাপছে। জিনিসটা এইটা দেখেন কিভাবে ওরা আমাদেরকে ব্ল্যাকমেল করে অত্যাচার করতে। এটা কিন্তু ব্ল্যাকমেল করা। বলছে পানি খাও, কারণ তোমার আবার পিটানোর পরে তুমি তো বলো যে পানি চাও, তখন পানি দিবা না, পানি দিয়ে তুমি মারা যাবা। ওখানে যে বালতি আছে সেটা কিন্তু আমি জানি না, বালতি বা গামলা বা যাই হোক, একটা পাত্র জাতীয় পানি আছে, এটা কিন্তু জানি না, কারণ আমার তো চোখ বাঁধা। তো এক পর্যায়ে কী হলো, আমি প্রসাব করলাম। প্রসাব করার সাথে সাথে আমি ছুটে পড়ে গেছি। প্রসাবটা যখন জাস্ট গেছে এখানে, এই পানির সাথে এইভাবে লাগছে, তখন আমি ছিটকে পড়ে গেছি। ওর মধ্যে দেয়া ইলেকট্রিক্যাল দিয়ে এবং খুব হাই ভোল্টেজ, যেটাকে মনে হলো, কারণ আমার তো প্রসাবটা একবারই পরে আমি বন্ধ হয়ে গেছে প্রসাবটা। তার কি, আমার প্রসাবের পানির সাথে লাইনটা আমার প্যানিস দিয়ে শরীরে ইন করছে। পড়ে যাওয়ার সাথে সাথে আমার প্যানিস দিয়ে ব্লাড বের হয়েছে, যেটা সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয়। তখন বাপ্পিকে আমার রুমে নিয়ে আসছে। আমার পেনিসের রক্ত, আমি ফেসবুকে লিখছিলাম যেটা কি অত্যাচারের কথা বলতেছে না প্রায় না করে। আমরা যে অত্যাচারিত হয়েছি সেটা মানুষ কোনো কল্পনা করতে পারবে না। তখন কি করছে, ফ্লোরে, সেটা মোজাইক ফ্লোর ছিল, তখন আমরা খেয়াল করছি, যখন আমাদের চোখ খুলছে,
মানে আমার চোখ খোলার সাথে তো বলছে বাপ্পিকে নিয়ে আই। বাপ্পি আসছে, বাপ্পি দেখি যে পেনিস এইভাবে আটকানো, এইভাবে ধরে আছে। বাপ্পিরও চোখ খোলা, কিন্তু আমু চোখ খোলা। আমার ঘাটটা ধরছে, ধরার পরে যে ফ্লোরে আমার পেনিসের ব্লাড বের হয়েছিল, সেই ব্লাড আমার আর বাপ্পির জিহ্বা দিয়ে চাটাইছে তারা। এটা হচ্ছে আমরা অত্যাচারিত বিএনপি কর্মী, আমরা তারেক রহমানের সৈনিক। এটা হওয়ার পরে তো ওই সময় তাদের কারো মুখ খোলা ছিল? না, সবাই কালো মুখোশ পরা থাকতো। শেষ তো 4 জন অথবা 5 জন ছিল। তখন এটা হওয়ার পরে আপনার তাদের কি অফিসার লেভেলের মনে হইতো নাকি সৈনিক লেভেলের? কিরকম? কথাবার্তা একটু মনে হতো যে অফিসার লেভেলে, স্মার্ট লোক তারা। ওই দিন বাপ্পির সাথে আপনার আবার দেখা আবার হলো? দেখা হলো। বাপ্পির মানে তখন বাপ্পি আমার জড়ায় ধরছে। বাপ্পির কিন্তু প্যানিস দিয়ে রক্ত পড়তেছে, বাপ্পির হাতে রক্ত পেনিসে। বাপ্পি এভাবে হাতটা দিয়ে রাখছে, বাপ্পি আমাকে জড়ায় ধরছে, ধরে মানে মানে এটা কি বলবো আপনাকে, কেঁদে ফেলছে। এটা তো অ্যাকচুয়াল বিষয়। বাপ্পি তো মারা গেছে, এখন আসলে কি বলবো। আসলে বাপ্পি থাকলে ওকে আমার চেয়ে বেশি অত্যাচার করছে। তার মারা গেছে কবে, কোন সময়? বাপ্পি 2015 সালে শহীদ হয়েছে। ঢাকা মেডিকেলে যখন বাপ্পিকে মারছে, বাপ্পি 1 ফোঁটা পানি চাইছে। হ্যাপি বেঁচে আছে, বাপ্পির ভাগ্নি। খালি ও বলে হাত দিয়ে আমায় ইশারা করতেছে এরকম, আর একবার উচ্চারণ করছে পানি দে। পানিকে উচ্চারণ করছে। ফ্যাসিস্ট পুলিশ বাপ্পিকে পানি দেয় নাই। তৎকালীন সময় ছাত্রদলের সবচেয়ে বেশি নেতাকর্মী গুমের শিকার হয়েছে, যারা এখনো ফিরে আসে নাই। আমি নিজেকে মাঝে মাঝে সৌভাগ্য মনে হয় যে আমি তো আমার পিতামাতাকে আমি এক মুঠো ভাত খাওয়াতে পারতেছি, কিন্তু যে সন্তানগুলো এখনো ফিরে আসে নাই, তাদের সন্তানরা কিভাবে তার পিতামাতা, তখন আমার সন্তান হয় নাই আমাকে যখন গুম করছে, কিন্তু তাদের সন্তানরা তার পিতাকে দেখতে পারতেছে না, তাদের পিতামাতা তার সন্তানকে দেখতে পারতেছে না। আমার আরেক বন্ধু জনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আপনারা জানেন মনে হয়। ওর স্ত্রী 7 মাসের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রদল 14 এবং 15 সালের আন্দোলনে, এবং 1/11 থেকে শুরু করে 15 সাল পর্যন্ত বিএনপিকে দুর্বল করার জন্য ছাত্রদলের, আমাদের বিএনপির প্রধান শক্তি ছাত্রদল, ছাত্রদলের কোমর ভেঙে দেওয়ার জন্য তারা আমাদেরকে গুম করছে, হত্যা করছে। তারই পরিপ্রেক্ষিতে বাপ্পিকে তারা নির্মমভাবে হত্যা করছে ঢাকা মেডিকেলে, যেটা সারা বাংলাদেশের লোক সবাই জানে। তখন বাপ্পি আমাকে জড়াই ধরে কাঁদতেছে আর বলতেছে, ভাই আমি তোর বাপ্পির এখানে হাত দিলাম। বাপ্পি এটা কীভাবে হলো? বললো, ভাই আপনাকে যখন পিটাচ্ছিল প্রথম দিকে, তখন আমি বলছি ভাইকে মারেন না, তখন ওরা আমাকে কী দিয়ে যেন মারছে। মানে ওটা চাকু জাতীয় বা কলম জাতীয় কিছুতে মারছে। এটা এখান দিয়ে ছিদ্র হয়ে বাপ্পির মানে মাংস হয়েছে, এখানে পছন্দ হয়ে গেছে, মানে এখানে ঘাও, বোঝা যাচ্ছে যে ওর রক্ত বের হচ্ছে। বাপ্পি আমার জন্য অনেক খুঁজছে, মানে যেটা আপনাকে আমি বোঝাইতে পারবো। তখন বাপ্পি আমাকে জয় ধরে কাঁদতেছে, আর বাপ্পির ঠোঁটে রক্ত, এখানে আমার ঠোঁটে রক্ত জড়াইছে। আমি এবার হাত দিয়ে মুছলাম, ডান হাত দিয়ে। বাপ্পি বলছে, ভাই আপনার এখানে রক্ত জড়াইছে। আপনি বলছে ওদের একজন লোক বলতেছে, বাপ্পির রক্ত তুই খাবি, তোর রক্ত বাপ্পি খাবে। তারপরেও বলতে হবে যে তারেক রহমান তোদেরকে কি অর্ডার করছে সরকার পতন করার জন্য। আমরা কিছু জানি না, আমরা তো সৈনিক, আমরা একজন আপনার কি বলবো, আমরা তো মিছিল করি, আমরা মিটিং করি, আমরা কি জানি? আপনি বলতেছেন তোরা কি জানিস? সব জানিস। তোরা দুইজন ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান এবং শাহবাগে অসল করে দেওয়ার দায়িত্ব তোদের। আমি বললাম, না স্যার, আমরা এটা করি না, আমরা জাস্ট মিছিল মিটিং করছি। আমরা প্রথম হরতালে মিছিল করছি, সেকেন্ড হরতালে আপনারা তো দেখছেন আমরা আমাদের কোনো মানে অরাজকতা করার কোনো ছবি পাইছেন? করছে না, তারা কিন্তু কোনো ছবি দেখাইতে পারে নাই। এটার উপরে বাপ্পি
আমাকে জড়ায় ধরে কাঁদে, আমু কাঁদি। কী করবো? তো কোনো উপায় নেই। আমাদেরকে বাপ্পির রক্ত খাওয়ানোর জন্য পরে পতিতে কী করছে, বাপ্পির হাত ধরে আমার মুখে এভাবে চাটিয়ে দিচ্ছে। মানে একজন এভাবে বাপ্পির হাত ধরছে, বাপ্পির হাতে তো রক্ত, বাপ্পির পেনিস দিয়ে রক্ত পড়তেছে। তারা আমাদের পেনিসে এইভাবে কারেন্টে শর্ট দিচ্ছে যে আমাদের পেনিস দিয়ে রক্ত বের হচ্ছে। মুহূর্তেই সেই রক্ত তারা আমাদেরকে জিহ্বা দিয়ে চাটাইছে। তারপর আমাদের দুজনকে আলাদা করে ফেললো, যে আলাদা রুমে যেত। আমার তো রক্ত বন্ধ হয় না, জাস্ট হাত দিয়েই রাখি। তারা কী করে, শুধুমাত্র 2টা ওষুধ দেয়, আপনার নাপা আর ডাইক্লোফেনিক, মানে লাল ট্যাবলেট দিত। তো আমি ধারণা করছি ওটা ব্যথার ওষুধ। তারা বলতো এটা ব্যথার ওষুধ, নাপা। তা আমাদেরকে জ্বর না আসে। এক পর্যায়ে আমার ওই যে খাবার দেয়, এরকম করতে করতে হঠাৎ আবার আমাদেরকে বলল, এদেরকে এখান থেকে আউট করে দাও। আমাদের দুজনকে নিয়ে আসলো, বললো যে খাতা নিয়ে আসো, নন এন্ট্রি খাতা নিয়ে আসলো, বললো এদের দুজনকে এখান থেকে আউট করে দাও। ওই রুমেই, মানে ওই রুমে বসে ওই যে আপনার ওই 4-5 মিনিট হাঁটার পরে যে এটা, বা 10 মিনিট হাতে, এটা যা আনুমানিক, এদেরকে আউট করে দাও। আউট করে দেওয়ার পরে এক পর্যায়ে আমাদেরকে চোখ বাঁধলে আবার বোরকা, মানে ওই যে সেই বোরকা জাতীয় কাপড়টা পরালো। পরানোর পরে আমাদেরকে নিয়ে যাচ্ছে। সর্বোচ্চ আমার একটা জিনিস শুধু মনে আছে, আমি কোনো ফ্লাইওভারে উঠছি, গাড়ি ফ্লাইওভারে উঠছে। গাড়ি ফ্লাইওভারে উঠছে। ওর ভিতরে একজন শব্দ করছে যে ফ্লাইওভার দিয়ে যাও, নিজে জ্যাম হবে। আমার কিন্তু এই কথাটা মনে আছে, বলছে যে গাড়ি ফ্লাইওভার দিয়ে যাও। ওঠার পরে যাচ্ছি যাচ্ছি, যাওয়ার পরে আমার বলছে, তখন বলছে যে ঘুরে আসার দরকার নাই, রঙে মারো, রং দিয়ে যাও। এটা আমার আসলে ধারণা থেকে যেটা মনে হয়, মানে আমি কোনো বাহিনীকে দোষ দেব না, আমার কাহিনী বিগত 14 বছর আগের কাহিনী, যেটা বাংলাদেশের প্রথম গুমের শিকার হয়েছি আমরা ফ্যাসিস্টের কাছে। ইলিয়াস ভাইয়ের আগে আমরা গুম হয়েছি। ইলিয়াস ভাই 12 সালে গুম হয়েছে, আমরা ডিসেম্বরের 29 তারিখে 10 সালে গুম হয়েছি। আমরা মার্চের 1 তারিখে সারা বাংলাদেশের জাতীয় পত্রিকায় আমাদের ছবি আসছে। তার মানে আমরা 11 সালে প্রথম দিকে আমরা গুমের শিকার। তো যাওয়ার পরে বলে রঙে যাও। রঙে যাওয়ার পরে ওখানেও সেম খাতা, এন্টি নন এন্টি খাতা হওয়ার পরে কি করলো, কিভাবে বুঝলেন তখন? কি চোখ ওই খোলা? যে না, চোখ খোলা না, বলছে কি এটা নন এন্ট্রিতে এন্ট্রি করেন, নন এন্ট্রিতে এন্ট্রি করেন। এন্ট্রি করেন। আচ্ছা, করার পরে এই যে দিয়ে গেলাম, আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম, এদের কিন্তু কোনো ক্ষতি হয় নাই, মেডিকেল ট্রিটমেন্ট লাগবে না। সেটা কতদিন পরে? ওইটা ওইরকম ধারণা? প্রায় 6-7 দিন, ওইরকম প্রায় 12-13 দিন ভাত খাইছি। তার মানে 6 দিন বা 7 দিন পরে আমাদের কারেন্টে শর্ট দেওয়া, 6 দিন বা 7 দিন পরে আমাদের ওখানে নিয়ে আসছে। তার মানে একটা হিসাব বুঝলাম যে আপনি 20 দিন বা 25 দিন পরে আমাদেরকে অন্য জায়গায় শিফট? অন্য জায়গায় শিফট করতেছে। কারণ আমরা তো খাবারটা হিসাব করছি, মানে খাবার কয় বের দিচ্ছে আমাদেরকে। তো বলছে কি ওরা সুস্থ আছে। তখন আমি, আমার একটা বেসিক ধারণা, এখন আমি যেটা আমার এই অভিজ্ঞতার আলোকে গুম নিয়ে আমি গবেষণা বা নিজে স্টাডি করার একটা বিষয় আমি বুঝলাম যে আমাকে অন্য কোনো বাহিনীর হাতে আমাকে হ্যান্ড ওভার করতেছে। তা নাহলে ওরা কিন্তু বারবার বলতেছে এরা সুস্থ, এরা দুজন সুস্থ আছে, মানে আমাদের শরীরে কোনো ক্ষতি নাই। মানে তারা হ্যান্ড ওভার করে দিচ্ছে যে আমরা ঠিক মতো দিয়ে গেলাম, বাকিটা তোমাদের দায়িত্ব। হ্যাঁ, এটা কিন্তু মানে মানে তার মানে আমি বারবার বলছি, গুম নিয়ে কিন্তু কেউ অ্যানালাইসিস করে নাই, মানে কোন বাহিনী ধরছে, কারা ধরছে। আমরা শুধু জানি লাস্টের অপশনটা, এটা কিন্তু সামনে আসা উচিত। যারা গুমের শিকার হয়েছে
কয়টা ধাপে তাদেরকে অত্যাচার করা হয়েছে, তাদেরকে কিন্তু স্বীকারোক্তি দেওয়া উচিত। আচ্ছা, তারপরে কোথায় কাদের কাছে হ্যান্ড ওভার করা হলো তখন? এটা তো আমি জানি না কাদের কাছে হ্যান্ড ওভার করা কি হলো। বোঝা গেল? তারপরে কি হলো, আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওটাও কিন্তু নিচে যাচ্ছি, কিন্তু ওই রুমটা ছিল একটু বড়, আমি পা সোজা করে ঘুমাইতে পারতাম, কিন্তু এটা আমি পা সোজা করে ঘুমাইতে পারি না। আগেরটা বড় ছিল, প্রথমটা? হ্যাঁ, প্রথমটা বড় ছিল। বিষয়টা বুঝেন, প্রথমটা বড় ছিল, কিন্তু এগুলা বড় ছিল না। এগুলো দেখলো যে সর্বোচ্চ মানে 2 হাত থেকে 2.5 হাত, মানে ঘুমাই আমি কী করি, পাটা গুছাই ঘুমাই। আর বাথরুম কিন্তু আমার রুমের সাথে বাথরুম না। আচ্ছা, বাথরুম যখন আমাকে করাতো, চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো, বাথরুমে যে চোখ খুলে দেওয়া হতো। ওইখানে কেউ কেউ যখন এই গুমের শিকার কেউ কেউ তাদের মানে ওখানে কয়েকজনের ইন্টারভিউতে সাথে আমার দেখেছি আমরা যে তারা অনেক কিছু লিখে রাখতো বাথরুমে, এরকম কি কিছু দেখছেন? না, ওইটাও তো পাই নাই। আমি তো ঘটনা বলছি 11 সালের কথা, আমরা লিখে আসছিলাম যে সোহেল খান, সেটা আমার রক্ত দিয়ে লেখা। তাও আমার পেনিতে তো রক্ত পড়ে মাঝে মাঝে, যখন আমি পোশাক পরতে যেতাম তখন রক্ত পড়তো, ওই রক্ত দিয়ে প্রতিদিন লিখতাম। কারণ এ কার্ড দিচ্ছি, সোহেল লিখছি, খান লিখছি, আমার বাথরুমে রক্ত দিয়ে লেখা ছিল সোহেল খান। এটা কি পরবর্তীতে খুঁজে পাইছিলেন যে এটা আমরা কোথাও? তো আর কখনো যাই নাই। যেমন আমি যখন ঘুম থেকে তো আমরা কারাগারে ছিলাম, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের সাথে আর অলিউল্লাহ নোমান ভাইয়ের সাথে আমার কারাগারে সাক্ষাৎ হয়। তখন মাহমুদুর রহমান স্যার বলছিলেন, পিন্টু ভাই মরহুম নাসিরুদ্দিন পিন্টু ভাই আমাকে বলছিলেন, তখন মাহমুদুর রহমান স্যার আমাকে বলছে, সোহেল তোমাকে নিয়ে একটা লিখি, আমি কলম লিখি। তখন আমরা ভয় পাইছি। আমি বাপ্পিকে ডেকে বললাম, বাপ্পি, আল্লাহ বাঁচাই দিছে, আমরা এটা নিয়ে মুখ খুলব না। আমরা কখনো মুখ খুলি নাই, ভয় দিই যদি মেরে ফেলে আমাদেরকে। মাহমুদুর রহমান স্যার খুব চেষ্টা করছেন, উনি কারাগার থেকে বের হওয়ার পরে, আমি কারাগার থেকে বের হয়েছি, উনি খুব চেষ্টা করছে। অলিউল্লাহ নোমান ভাই অনেকবার চেষ্টা করছে আমার সাথে দেখা করার। আমি ভাইকে বলছি, ভাই আমার সাথে যোগাযোগ করেন না আপনি। তারপরে ওই জায়গার অভিজ্ঞতাগুলো যদি একটু শেয়ার করেন। কারোর সাথে শেয়ার করি না। নতুন জায়গায় কেমন দেখলেন? এখন নতুন জায়গায় যখন প্রথম দিন আমাকে ওই রুমে যে দিল, ওই রুমে ফ্যান আছে একটা, ছোট রুম, ছোট কিন্তু না, ফ্যান আছে? বাইরের ফ্যান, স্ট্যান্ড ফ্যান বাইরে দেওয়া থাকে। একটা স্ট্যান্ড ফ্যান আছে, এটা কিরকম আপনার যে পাকিস্তানি যে ফ্যানগুলো বলি না আমরা, হ্যাঁ, পাক same ফ্যান। পাকিস্তানি ফ্যানগুলো। আমার লকআপের সামনে লকআপ আছে, কথা বুঝেন। তারপরে যখন মানে বোঝা যায় না, যখন আমি একদিন যাচ্ছি, আমি ওয়ালিবে ঘেঁষতে ঘেঁষতে যাচ্ছি হাত দিয়ে, যে চোখ বাঁধা থাকে তো, দেখি কোনো আছে নাকি, ইট না দেয়াল? দেয়াল নাকি। তা বুঝলাম যে আমার পাশেও কয়েকটা আছে, রড দেয়া নাকি? রড দিয়া, মানে পাশে কয়টা লকআপ আছে। তা আমাদেরকে যখন ওইটাই নিয়ে গেলো, তখন আমাদেরকে চোখ বাঁধা থাকতো সবসময়, পুরোটা টাইম? পুরো টাইম। এইটা ভেতরেও? ভিতরে, লকআপের ভিতরে। যখন খাবার দিত তখন শুধু চোখ খুলতো, তখন আমি দেখছি সামনে লকআপ আছে, ফ্যান আছে। চোখ খুলতো মানে হাত খোলা ছিল না? না, হাত তো হাত তো হ্যান্ডকাপ লাগানো থাকতো সবসময়? সবসময়। তখন তো আমার ওই আমরা যখন প্রথম শিফটে ছিলাম, তখন পিছন সাইডে হ্যান্ডকাপ ছিল, আর এইটা কি হচ্ছে, সামনে হ্যান্ডকাপ লাগানো থাকে সব সময়? সবসময় 24 আওয়ার্স হ্যান্ডকাপ এবং চোখ বাঁধা। 24 আওয়ার্স? 24 আওয়ার্স হ্যান্ডকাপ এবং আপনার হচ্ছে চোখ বাঁধা। সবচেয়ে বড় সাজা হচ্ছে এটা, পোশাক চাপলে চিল্লাপাল্লা করলে তখন একজন এসে লকআপ খুলে নিয়ে যেত, বাথরুমে যে চোখ খুলে দিত। আর খাবারের সময় আপনার শুধুমাত্র আপনার আমার হ্যান্ডকাপ খুলে দিত এবং হচ্ছে আপনার চোখ খুলে দিত, শুধুমাত্র খাবার। কিন্তু এখানে 3 বার খাবার দিত, এখানে মাঝে মাঝে পরোটা দিত আমাদেরকে, আচ্ছা। 3-4 পিস পরোটা। তখন যেটা আমার পরবর্তীতে আমার যেটা একদিন এক অফিসারের কাছে জিজ্ঞাসা করছিলাম আমি, যে অফিসার বাবু, স্যার একটু ভালো খাবার খাওয়ানো যায় না, অনেক দিন খাই না, আপনারা তো মেরে ফেলবেন আমাদেরকে। তখন বলছে, আমাদের খাবার বেশি, যা খাবার তোদেরকে দিই, ও যা বেঁচে যায় সেগুলো দেয়? দেয়। তার মানে ওনারা যে খাবার খায়
সেটাই আমাদেরকে দেয়। কয় যে আমরাও যা খাই তুমিও সেটা খাও। ওখানে ৩ বেলা এরকম খাইলে তখন তো আমরা বুঝে ফেলছি যে পরোটা দেয় তার মানে সকাল হইছে। মাঝে, আচ্ছা। মাঝে। হঠাৎ বলছে, "এই ফজরের নামাজ পড়ো।" তখন আজান শুনতে পাই। নতুন জায়গায় আজান শোনা যায়। আজান শোনা যায়। শোনা যায় এবং হচ্ছে গাড়ি ঘোড়া চলে, মানে ধরেন আপনি যখন রাত্রিবেলা কি হয়? লরি জাতীয় যায় আপনার হচ্ছে ভারী, হেভি। হেভি ভারী। তখন দেখবেন রাস্তা বুম, বুম করে। তখন শোনা যায়। কিন্তু আমরা যে মাটির তলে আছি এটা বুঝতে পারি। কারণ আওয়াজটা তো উপর থেকে আসতেছে। তখন কি করছে? তখন মানে কোনো এক রাস্তার পাশে কোনো বিল্ডিং আমাদেরকে রাখছে। আমরা বুঝতে পারছি। কিন্তু আমাকে যেটা বলছে, ফ্লাইওভারে যাও, যে অনেক দূর যাওয়ার পরে কি বলছে যে রঙে যাও। এটা হওয়ার পরে কি হলো? আপনার বলছে ফজরের নামাজ পড়ো। বললাম, স্যার আমার তো এখানে পেশাব পায়খানা লাগানো। তা বললো যে চলো তোমার বাথরুমে নিয়ে যাই। বাথরুমে যে অজু করছে, অজু করালো, নামাজ পড়লো, চোখ বাঁধা। তখন আমাদের গাড়িতে উঠালো, আমাকে এবং বাপ্পিকে। গাড়িতে উঠে আমাদেরকে শোয়াই রাখলো একটা গাড়ির ভিতরে। তখন আমরা বললাম এটা পিক আপ ভ্যান। আচ্ছা। এবং বুট দিয়ে আমাদের দুইজনের ঘাড়ের পার এবং মাজার পার এবং পার পার ৩ জন লোক বা ৬টা ৭টা ৮টা পা দিয়ে আমাদের একজনের গাড় পার। মানে আমরা এইভাবে হ্যান্ডকাপ লাগানো, এইভাবে শুয়ে আছি চোখ বাঁধা অবস্থায়। আমাদের শরীরে বুটের, যাতে আমরা নড়াচড়া না করতে পারি। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, চোখ বাঁধা, চোখ বাঁধা, হাত বাঁধা। হাত বাঁধা। কিন্তু এটা পিক আপ ভ্যান, এটা আমরা কনফার্ম হয়েছি। কীভাবে পিক আপ ভ্যান? কারণ আমাদের তো পিছন দিয়ে উঠায় হ্যাঁ। চালিয়ে ফেলাই দিছে। আচ্ছা। মানে এরকম ২-৩ জন ধরে উঁচু করে ফেলাইছে। তখন আমরা যে পড়ছি, আর আমাদের উপরে যে বসে আছে, মানে মানে ওরা উপরেই বসে আছে, আমাদের পা দিয়ে চাপিয়ে রাখছে। এটা কনফার্ম পিক আপ। বলছে দৌড় মার। একটা নিয়ে গেছে, নিয়ে যেয়ে কোথায় নিয়ে গেছে এটা বুঝি নাই, বলছে দৌড় দিবি। তখন মনে হয়েছে ক্রস ফায়ারের ইতিহাস। যেটা ওই সময় কেমন লাগছে যে বিগতের যে দিনে যে সময় মানে যে সময় অজু করছেন সে সময় কি মনে হয়েছে না, এটা? ওই সময় কিছু মনে, মানে আমরা মানে মারতে নিয়ে যাচ্ছে, মানে পিটাই, প্রতিদিনই পিটাই। তখন তো টের পাইনি আমরা কোথায় নিয়ে যাচ্ছে। ওরা তো কোনো কথা বলে নাই। যখন গাড়ি থামছে, তখন যখন নামাইছে বলছে দৌড় দে। চোখ বাঁধা অবস্থায়? চোখ বাঁধা অবস্থায়, হ্যান্ডকাপ পরা। আমি বললাম বাপ্পি, আমি তখন বাপ্পি যে আমার জন্য অনেক কিছু করছে, মানে আমার জন্য বেশি মার খাইছে, আমার চেয়ে বাপ্পিকে বেশি মারছে, আমি বুঝতাম যেটা। বললাম স্যার, বাপ্পির কেউ নাই। বাপ্পি খুবই কষ্ট করে বাপ্পি হয়েছে। বাপ্পি যদি আজকে বেশি থাকতো না, অনেক বড় নেতা হতো। অনেকে তো অনেক কথা বলে আজকে অনেক ঢাকা শহরে অনেক নেতার জন্ম হয়েছে। বললাম স্যার আমাকে মেরে দেন, বাপ্পিকে বাঁচায় রাখেন। আমি তো বুঝে ফেলছি যে মেরে ফেলবে আজকে। তোরা কিছু বলে না, একবারই বলছে দৌড় দে। তো অল্প টাইম, তখন দেখলাম মনে হচ্ছে যে একটু রোদের একটু হিট পালি, বোঝা যায় না রোদের হিট। তখন বলছে ওদের ব্যাক কর। তখন মনে হলো যে আমাদেরকে মনে হয় ভয় দেখানোর জন্য নিয়ে আসছে। তখন আবার আমাদের দুজনকে সর্বোচ্চ আমাদের কয়েক মিনিট রাখছে নিচেই, রেখে বলছে দৌড় দে। আমরা তখন দৌড় দিই নাই। তখন মানে ফজরের নামাজ পড়ে তো আমরা রওনা দিচ্ছি। আমাদের বলছে ফজরের নামাজ পড়ে নে। তখন বাপ্পির কাছ থেকে বাপ্পি মানে ভয় দেখাচ্ছে, ভয় পাস না। আমি বলছে ভাই আমি তো ভয় পাচ্ছি, আপনি ভয় পাবেন। তাই বললাম কী করছি, আমি এখন মায়ের খেতে খেতে শক্ত হয়ে গেছি। হ্যাঁ, আমার একটা বিশ্বাস আছে, আমার বাপ মা বসে নাই। হ্যাঁ, আমাদের পার্টি বসে নাই, আমাদের পার্টির প্রতি খুব আস্থা যে পার্টি বসে নাই, আমাদেরকে পার্টি বাঁচাবে এনি হাউ। কারণ আমরা নাই ফ্যামিলিতে, পার্টি কি বসে থাকবে? তখন শুধু মনে হতো যে বেগম খালেদা জিয়া আমাদের সাথে আছে। পরবর্তীতে ম্যাডাম যে ভালোবাসা দিচ্ছে সেটা ভোলার মতো নয়। ম্যাডাম খুব চেষ্টা করছে, আমরা শুনছি পরবর্তীতে আমাদেরকে বাঁচানোর জন্য। আমার একটা বিশ্বাস ছিল যে ম্যাডাম আমাদেরকে, আমার পিতামাতা ম্যাডামের কাছে পৌঁছাবেই। হ্যাঁ, মানে একটা বিশ্বাস হচ্ছে যে আমাদেরকে বাঁচাবে, কারণ আমরা
মানে মারবে না আমারটা, মানে এরকম বারবার এরকম মনে হতো আমার। আমি বাপি মানে মারবে না, ভয় দেখাচ্ছে, ভাই ভয় পাস না তুই। বাপি বলতেছে ভাই আমি তো চিন্তা করতেছি আপনাকে নিয়ে। আমাদেরকে গাড়িতে উঠাই ফেলছে, আবার গাড়িতে উঠাই ফেলার পরে আবার আসতেছি, বলছে আজকে বাসায় দিলাম, যদি যে সত্য কথা না বলিস যে কিভাবে সরকার পতন করার আন্দোলনে শখ করছিস, এটা যদি না বলিস তাদেরকে মেরে ফেলবো। পরবর্তীতে নিয়ে আসার পরে ভাত খাতে দিচ্ছে, তারপর আবার একটা রুমে নিয়ে গেছে, দেখি যে হচ্ছে চোখ খুলছে, কিন্তু ওনাদেরকে আমি দেখলে চিনবো। আচ্ছা। ওনাদের দুজনের কাছে দুটো ল্যাপটপ, খুব স্মার্ট, মানে মানে শুধু স্মার্ট না, ব্যাপক স্মার্ট তারা। বেশিরভাগই সময় ইংলিশে কথা বলে। এখানে একটা লাগানো আছে আপনার ইয়ারফোন জাতীয়, মানে ওটা হচ্ছে লম্বাটা লাগে, ল্যাপটপ বের করছে। ল্যাপটপ বের করে বলছে শোন, আমি বাপ্পিকে বলতেছি, বাপ্পি কালকে হরতাল, সর্বোচ্চ মাঠে থাকতে হবে, সায়েন্স ল্যাব অচল করে দিতে হবে, এটা প্রথম হরতালের কথা। বাপ্পি এনি হাউ সায়েন্স ল্যাব অচল থাকবে এবং ঢাকা কলেজ ছাত্রলীগকে প্রতিরোধ করতে হবে। বাপ্পিকে বলছি, বাপ্পি তুই ফোন কল তাদের রেকর্ডটা শোনাচ্ছে। বাপ্পি বলতেছে ভাইয়া অসীম ভাই ওইখানে যেতে হবে, ওখান থেকে মিছিল করতে হবে আমাদের, ধানমন্ডি ওই রেকর্ডগুলো শোকাচ্ছে, মানে আমরা মিছিলগুলা করি কিভাবে, অর্গানাইজেশন করি, আন্দোলন। বলছে তোরা ম্যাডামকে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি এক কাপড়ে, ওরা কিন্তু কখনো খালেদা জিয়া নাম উচ্চারণ করে নাই, ম্যাডাম উচ্চারণ করছে। এর আগে যেখানে ছিলাম সেখানেও ম্যাডাম উচ্চারণ করছে, আপনার পরবর্তীতে যেখানে আমাদেরকে দিয়ে গেছে ওইখানেও কিন্তু ম্যাডাম উচ্চারণ করছে। বলছে ম্যাডামকে এক কাপড়ে বের করছি, তোরা ঢাকা শহরে থাকতে পারবি না, তোরা তো বাচ্চা পোলা, একেবারে মেরে ফেলবো। তাদের বয়স কি আপনার চাইতে কম মনে হয়েছে না না, বেশি? অনেক বয়স, 50-এর উপরে বয়স, কিন্তু স্মার্ট অফিসার তারা। ডাইরেক্ট বলছে ম্যাডামের মতন লোককে বের করে দিছি ক্যান্টনমেন্ট থেকে, তোরা তো বাচ্চা পোলা, তোরা জিয়া পরিবারের জন্য জীবন দিবি, সত্য কথা বল। বলার সাথে সাথেই বিশ্বাস করবেন কিনা যায় না, যখন স্বীকার করি না পিছন থেকে একজন এসে, মানে আমাকে একজন ধরছে, বাপ্পিকে একজন ধরছে, হ্যান্ডকাপ লাগানো, তো হাতটা এইভাবে ধরছে জাস্ট, তারা আরেকজন কি করলো কি জানেন, প্লাসটা দিয়ে একটা চা টান দিয়ে উঠে দিল। মানে একবার একটু চিন্তা করেন যে এইভাবে হয়েছে, কিন্তু আমরা দুজন জাস্ট হাতটা এইভাবে ধরে এইভাবে করছে, আর দুজন রেডি প্লাস নিয়ে এইভাবে এসে চারাটা, তাদের আবার মাস্ক পরা ছিল, যারা প্লাস যে চারাটা নেয় তাদের মাস্ক পরা ছিল এবং ক্যাপ পরা ছিল। আমার এই দুই হাতের 10টা আঙুলের চারা টেনে উঠেছে তারা ওই টেবিলের পাশ। খালি বলছে যে তোরা স্বীকার কর যে তারেক রহমান সাহেব তোদেরকে কি নির্দেশ দিয়েছে, তার মাকে আমরা বাড়ি থেকে বের করে দিছি। এখনো ওইটার কিছু বোঝা যায় দাগ টাগ? না, এটা তো আসলে 10 বছর আগের কাহিনী, চারা এখন নতুন উঠছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কত 11 সালের কথা বলতেছি আপনাকে, আজকে আছে 25 সাল, 14 বছর আগের। পরবর্তীতে বাপ্পি তো কাঁদতেছে, আমও কাঁদতেছে, সেটা কান্দার কি, মানে আমরা তো মানে তখন বলছে স্যার আমাদেরকে মেরে ফেলেন, আমরা আর পারতেছি না সহ্য করতে। আমরা দুইজনে একজন, তো আমাদের কাছে তো কিছু নাই, আমরা কি বলবো, বলে তোরা দুজন সব জানিস, তোদের দায়িত্ব শাহবাগ এবং ধানমন্ডি এলাকা দিয়ে এবং 32 নম্বর দিয়ে গেটার ধানমন্ডি এলাকা তোদের হচ্ছে অকার্যকর করে দেওয়ার দায়িত্ব তোদের। আমি বললাম স্যার আমরা কিছু জানি না স্যার, আমাদেরকে মেরে ফেলেন, তার চেয়ে আজকে অত্যাচারিত হচ্ছি। এইভাবে তো রক্ত পড়তেছে, রক্ত পড়ার এক পর্যায়ে আমাদেরকে আবার রুমে দিয়ে আসলো। সবচেয়ে বড় অত্যাচার করছে ওই থেকে 3 দিন পরে, গরম পানির ভিতরে, হ্যাঁ, বা পানির ভিতরে দিছে কি কাঁচা, মানে মরিচের গুঁড়া,
পানির ভিতরে মরিচের গুঁড়া দিয়েছে, চোখ বাঁধা, হাতটা ধরে, 2 হাতটা ধরে কি করছে, ওর ভিতর দিয়ে দিচ্ছে পানি। সে সময় হাতে কাঁচা। হাতটা মানে কি, মানে আমাদের তো কাঁচা ঘাও মতন, মানে কষানি পড়ে। আমরা ভাত খাইতে পারি না, ভাতটা এইভাবে নিয়ে বা ভাত চুমুক দেখাই, জিব্বা দিয়ে ভাত খাইছি আমরা। মানে অত্যাচারের মানে মানে দোজকে গেলে এত অত্যাচার করবে না মনে হয় আল্লাহ, যেটা বেসিক ধারণা। দোজক মানে কি জানি না, কি পাপ করছিলাম দল করতে এসে, পাপের প্রায়শ্চিত্ত করে আসছি 11 সালে। হয়তো বা পিতামাতার অবাধ্য হয়েছিলাম, বা দলের ইমানই দায়িত্ব পালন করতে পারি নাই, এই জন্য এভাবে অত্যাচার করছে। কারণ দল যখন আপনাকে দায়িত্ব দেয়, সেটা ইমানের সাথে পালন করতে হয়। হয়তো বা দল এমন কোনো দায়িত্ব দিয়েছিল, সেটা আমরা ইমানের সাথে পালন করতে পারি নাই, বা পিতামাতার দায়িত্ব পালন করতে পারি নাই, সেই জন্য এই অত্যাচারটা সহ্য করা লাগছে। পাপের সেই মানে ইমানের দায়িত্ব পালন করতে পারি নাই, তাই পাপের করছে। আমরা এইভাবে ভাত খাইতাম। এইভাবে দেওয়ার পরে যখন মানে আমরা তারপরে কোনো কিছু স্বীকার করি নাই, বা আমরা তো জড়িত না, আমরা জানি না। এক পর্যায়ে এরকম কয়েকদিন রাখছে ওইখানে, মানে ভাত খাই এরকম, ওই আঙুল দিয়ে দিচ্ছে সেই ইসের মধ্যে, মানে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার ভিতরে দিয়েছে, জ্বলে পড়ে যাচ্ছে যখন, তখন আমরা অনুভব করছি এটা মরিচের গুঁড়া জাতীয় কিছু। আমাদের তো চোখ বাঁধা, কিন্তু আমাদের মানে পুড়ে যাচ্ছে। গরম পানি। গরম মানে হালকা গরম, মানে পুরা গরম না, কিন্তু জ্বলে পড়ে যাচ্ছে। আমি প্রথম মনে করেছিলাম যে গরম পানি ওটা, কিন্তু পরবর্তীতে মরিচের গুঁড়া যখন আমার এসে চোখ খুলে দিয়েছে, দেখি যে 2-1টা মরিচের বিসি আমার এর সাথে লেগে আছে। তখন দেখছি, কারণ জ্বলে পড়ে যাচ্ছে যখন, তখন দেখলাম একটা মরিচের গুঁড়া দেওয়া ছিল ওর ভিতরে। পৃথিবীতে যেন আমাদের মতন সামনে যে সরকারি আসুক, গভর্নমেন্ট থাকবে, জনগণ ভোট দেবে, চেঞ্জ হইতেই পারে। আমার বিএনপির কাছে বিনীত অনুরোধ থাকবে, বা বিএনপি পদে যে সরকারি গভর্নমেন্টে আসুক, বা বর্তমান ইউনিট সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনাদের প্রোগ্রামের মাধ্যমে কাউকে যেন গুম না করে। গুম করলে একটা মানুষকে মেরে ফেলা হয়, তার জীবনটা থাকে। যারা গুম থেকে ফিরে আসছে, তাদের নামে মাত্র একটা জীবন আছে, কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে, জীবন্ত মেরে ফেলা হয়েছে। আর একটা ছেলেকে গুম করলে কয়েকটা পরিবার ধ্বংস হয়, সেটা আগে অ্যানালাইসিস করা উচিত। গুম করলে যে আপনার সরকার পড়বে না, আন্দোলন বন্ধ হয়ে যাবে, সেটা ভুল। সেটা ভুল প্রমাণিত করছে বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের জনগণরা। ফাইনালি ওখান থেকে আপনাকে কোত্থেকে এনে বোঝাইল? তারপরে এটা হওয়ার পরে আমাদেরকে তো আর ওরা আর মারে নাই, আমাকে আর অত্যাচার করে নাই। অত্যাচার না করার এক পর্যায়ে আমাকে ফেব্রুয়ারির 13 অথবা 14 তারিখে, মনে হচ্ছে না, আবার ওখান থেকে আমাদেরকে চোখ বেঁধে ফেললো। চোখ বেঁধে আমাদেরকে ইসে নিয়ে, মানে তখন আমরা বুঝলাম যে এটা আমরা ডিবিতে আসলাম। গাড়িতে আসতেছি, প্রচুর জ্যাম ওই দিন, বোঝা যাচ্ছে যাচ্ছে নাই গাড়ি। ওই দিন তারা কোনো ফ্লাইওভার ব্যবহার করে নাই, বুঝলাম। মিনিমাম ধরেন একটা আনুমানিক 10-15 কিলোমিটার রাস্তা আসছে, বা 7-8 কিলো, 10 কিলো রাস্তা মিনিমাম হবে। আমাদেরকে গাড়িতে নিয়ে আসছে। আমাকে নিয়ে আসার এক পর্যায়ে যখন ডিবি অফিসে জানতে পারলাম যে ডিবি অফিসে আমাকে নিয়ে আসা হয়েছে, ডিবি অফিসে নিয়ে আসার পরে কি হলো, ওখানে দেখলাম যে এনটি এবং নন এনটি। ওখানে আমার চোখটা খুলে দিল, বলে লেখেন সোহেল খান নন এনটি আর এনটি। তখন ডিবি অফিসে লক আপ হচ্ছে 2টা। তখন কয়েকদিন আগে যে আমি দেখে আসছি, মানে যে একটা লাল বিল্ডিং আছে দেখবেন, ডিবি অফিসে তো আপনি অনেকবার গেছেন তো মনে হয়, তাই না? ঢুকে বাম সাইডে যে লাল বিল্ডিংটা, এখন তো অনেক উন্নত হয়েছে, এটা 11 সালের কথা, তখন 3 সেট ছিল। হ্যাঁ, তা ওইখানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে একটা লকআপে রাখলো। বাপ্পিকে এক লকআপে রাখলো, আমাকে এক লকআপে রাখলো। ওখানে যে কয়েকটা লোককে আমি দেখলাম, কারোর হ্যান্ডকাপ লাগানো মাথায়, এই ধারি, এই চুল,
বললাম ভাই আপনি কোথায় থেকে আসছেন? তখন বলে কি ভাই আমি আজ 6 মাস ধরে, আমি 1 মাস হলো এখানে আসছি, আমি 6 মাস ধরে আমার পিতা আমি আমি বাড়ি আমাকে হোটেল থেকে ধরে নিয়ে আসছে, আপনার অপরাধ করছে, আমাকে মার্ডার মামলায় নিয়ে আসছে। আরেকজনকে দেখলাম, আল্লাহ আপনার কি অপরাধ করছে আমি জানি না নিজেও। আমি বলে জঙ্গি। আমি প্রায় 1 বছর মতন আমি এখানে, ওনার ওই ধাড়ি হয়ে গেছে, এই চুল, ডিবি অফিসে পাইছি নাদেরকে আমি, হ্যান্ডকাপ লাগানো, এক হাতে হ্যান্ডকাপ লাগানো থাকে সারাদিন, এইভাবে সারাদিন। এইভাবে কি এক হাতের হ্যান্ডকাপ আর অন্য হ্যান্ডকাপ কি অন্য হ্যান্ডকাপ হচ্ছে কোনো আংটার সাথে লাগানো, পিলার সাথে? মানে ওয়ালের সাথে লাগানো এরকম। তো আমাদেরকে তো হ্যান্ডকাপ খুলে দিয়েছে। আর ওইখানে যাওয়ার পরে আপনার হচ্ছে কী করে আমাদেরকে মারলো না করেন। তারপর ওখানে কী হলো, হঠাৎ আমার এলাকার একটা ভাইকে পেলাম, ওনার বাড়ি পাংশা। আমি বললাম যে হ্যাঁ আপনার খোঁজ করতে আপনার পিতা মাতা মানে আপনার লোকজন আসে পিরাই, হ্যাঁ আপনি কই ছিলেন? আমি বললাম যে আমি তো জানি না। আমি বললাম আপনি তো জানেন, কোথায় আমরাও জানি না আপনি কোথায় ছিলেন। পরবর্তীতে লোকের সাথে কখনো উনি আমাকে ভায়োডিন আর চুরি করে দিয়ে গেছিল, মানে কি ডিবির লোক? ডিবির লোক। আচ্ছা। কিন্তু আমাদের রুমে সিসি ক্যামেরা লাগানো ছিল, আমি দেখছি। আমরা 6-7 জন থাকতাম আমাদের রুমে। এই রুমটা ছিল ওদের অস্ত্র কারাগারের পাশে, অস্ত্রাগারের পাশে? অস্ত্রগারের পাশে। এটা আমি কনফার্ম এখনো মনে আছে। ওরা যখন অভিযানে যেত তখন ওখান থেকে অস্ত্র নিয়ে আসতো। তো ফাইনালি তারা আপনাকে কি হিসেবে উপস্থাপন করলো? ওই যে আপনার হচ্ছে নাশকতাকারী। আচ্ছা। তারা আমাকে বললো যে আমরা ঢাকা শহরে টোটাল বোমাবাজি করি, নাশকতা করি, হ্যাঁ আমরা হচ্ছে মানে যেটাকে ওরা ভবিষ্যতে ওই যেটা শুনলাম যে মানে জঙ্গি না বাট নাশকতাকারী ধরলো। তো এইটা এক পর্যায়ে কি ওইখানে আমরা কয়েকটা ছেলেকে পেলাম, যেমন আরিফ নামে একটা ছেলেকে পেলাম, হ্যাঁ সে আপনার ওই শ্যামপুরের একটা ঘটনায় তাকে ধরে নিয়ে আসছে, সেরকম 7-8 দিন ধরে আছে। তো ওইখানে আমি বাথরুমে লিখে আসছিলাম কলম দিয়ে যে আমি সোহেল খান, আমার বাসা আছে ধানমন্ডিতে, নিউ মার্কেটে, সোহেল খান। পরবর্তীতে যারা রিমান্ডে গেছে, পরবর্তী বলছে যারা জেলখানায় গেছে তারা বলছে সোহেল তোমার নাম দেখে আসতাম, আমরা বাথরুমে বসলে আমরা দেখতাম যে ওয়ালে কেটে তোমার নাম আর বাপের নাম লেখা। তা ওখানে আমাদের যে জিনিসটা করতো ডিবিতে, আমাদেরকে শুধু হ্যান্ডকাপে ঝুলায় রাখতো আর মারতো প্রত্যেক দিন। এমন কোনো দিন নাই ডিবিতে, এমন কোনো দিন নাই যে আমাদেরকে পিটাই নাই। কিন্তু ভয়ঙ্কর অত্যাচার করে নাই তারা আমাদেরকে। জাস্ট আপনি আমাদেরকে চোখ বেঁধে টেবিলের পর রেখে পিটাতো। আর কি করতো, জাস্ট হ্যান্ডকাপ লাগে এই ঝুলাই রাখতো, এটা ঝুলাই রাখতো। তারপর এক পর্যায়ে তো আমাদের পুঁজ বের হতো, আমাদের চিকিৎসা দিত না। এক পর্যায়ে এরকম করতে করতে আমার পেনিসে আপনার ঘাও হয়ে গেল, যেটা এখন আমার মানে পেনিস দিয়ে পুঁজ বের হয়, এখন পর্যন্ত সারে নাই আজকের দিন পর্যন্ত। এক কথা আমার 75% ড্যামেজ আমার শরীর। আর আমাদের তখন এইগুলো সম্পূর্ণ এই বায়োডিন দেওয়াতে হালকা মানে একটু উন্নত হলো, মরিচ দিয়ে উনি বস করে দিল। ওই ভদ্রলোকের কথা আমি কখনো ভুলবো না। ফাইনালি ডিবিতে তখন তৎকালীন সময় মনিরুল ইসলাম বা মনিরুল ইসলাম ছিলেন, আমার মনে আছে। বর্তমান যিনি পলাতক ফ্যাসিস্ট পুলিশের সবচেয়ে ভয়ঙ্কর অফিসার, এসবি, যে সবচেয়ে বেশি আমি মনে করি উনি গুম এবং খুন ওনার হাতে হয়েছে। কারণ উনি একমাত্র জানে যে আমাকে কারা গুম করেছিল। তৎকালীন ডিবি প্রধান ছিলেন উনি, মনিরুল ইসলাম মানে টাকমাতা যিনি, আর মনিরুজ্জামান একজন এসপি ছিলেন। আমার কনফার্ম মনে আছে মনিরুজ্জামান নামে একজন এসপি ছিলেন এবং মনিরুল ইসলাম সাহেব ছিলেন। আমার সংবাদ সম্মেলন করেছিল মনিরুল ইসলাম, যেটা আপনারা মার্চের 1 তারিখের 2011 সালের মার্চের 1 তারিখের পত্রিকা, সারা বাংলাদেশের জাতীয় পত্রিকায় আমার ছবি ছাপা হয়েছিল। যেটা আমি জেলখানায় যে একটা জনকণ্ঠের পত্রিকা পেয়েছিলাম। জনকণ্ঠের হেডলাইনে ছিল যে ঢাকা শহরে নাশকতায় 2 নাশকতাকারী গ্রেপ্তার। ওই দিন গ্রেফতার দেখাইছে আমাদেরকে 28 তারিখে গ্রেপ্তার দেখায়। কতদিন পরে? এটা 2 মাস পরে, যেটা 60 দিন পরে আমাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। এই 60 দিনই যে অত্যাচার। আর
আমাদেরকে মনিরুল ইসলাম সাহেব সংবাদ সম্মেলন করছিল। তার মানে আমার প্রশ্নটা থাকবে যে মনিরুল ইসলাম সাহেব জানে যে আসলে কাদের দ্বারা আমরা গুমের শিকার হয়েছিলাম। আমি এই জন্য কথাটা বারবার সবাইকে বলি যে গুম কাকে দ্বারা হচ্ছেন আপনি, এটা সবাইকে আগে অ্যানালাইসিস করতে হবে। তারপর আপনার ওই বন্ধু মারা গেল আরো পরে, তাই না? ছোট ভাই আমার, বাপ্পি। ও আমার ছোট ভাই, ও মারা গেছে 2015 সালে আন্দোলনের সময়। আচ্ছা, ওকে মেরে ফেলা হয় ঢাকা মেডিকেলে। ওকে এই গুমের শিকার তা আপনি এইবারই হয়েছিলেন নাকি পরবর্তীতে? একবারই হয়েছি, একবারই। আচ্ছা, একবারই হয়েছি। তারপর ওরা আমাকে অনেকগুলো মিথ্যা মামলা দেয়, বিস্ফোরক দ্রব্যের মামলা দিয়ে কারাগারে পাঠাই, যেখানে মাহমুদুর রহমান স্যার ছিলেন, সাথে দেখা হয়েছিল নাসিরুদ্দিন পিন্টু ভাই। এই সময় আপনার পরিবার কিছু করে নাই? আমার পরিবারটা তখন পরিবার সম্মত সম্মেলন করছে কিনা আমি জানি না পরবর্তীতে, কিন্তু হচ্ছে তারা চেষ্টা করছে, তাদেরকে একজন বলছিল কি চুপ থাকেন চলে আসবে, চুপ থাকেন চলে আসবে। এই যে 2024 পর্যন্ত এই যে ঘটনাগুলো বললেন, এত খোলাখুলিভাবে কোথাও শেয়ার করেছেন? না, আজকেই প্রথম। কারণ কি, আমরা 5ই আগস্টের আগে কেউ ভয়তে মুখ খুলি নাই। যখন 11 সালে এই ঘটনাটা, আমার ঘটনাটা তো আপনার 10 সালের ডিসেম্বরের 29 তারিখে ঘটে। কোথাও কোনোভাবে, মানে 5ই আগস্টের আগে কোথাও কোনোভাবেই প্রকাশ করতে পারেন হ্যাঁ না? করেছি, ফেসবুকে করছি। খালি লিখতাম 10 ডিসেম্বর যখন আসতো গুম দিবস, 10 ডিসেম্বরই তো গুম দিবস না, 10 জানুয়ারি, মানে গুম দিবসে লিখতাম যে আমার মতন ফিরে আসুক সব পিতামাতার কোলে তার সন্তানরা। এই লেখাটা লিখতাম, শুধু আমার মতন ফিরে আসুক। এবং অনেকে এই এই লাইনে লিখতেন, এই লাইনে লিখতাম, কিন্তু এইভাবে কোথাও কোনোদিন? কখনো বলি না, এটাই প্রথম আজকে বললাম আপনাকে খোলাখুলি। এবং অনেকে মানে তখন আমরা যখন কারাগার থেকে বের হলাম, ম্যাডামের কাছে গেলাম দেখা করতে। ম্যাডাম শুধু বললো তোর আমার পরীক্ষিত সৈনিক। আর আমি আমার মায়ের কোলে ফিরে আসার পিছনে সবচেয়ে বেশি অবদান আমার ভাই, যে বর্তমান অ্যাটর্নি জেনারেল সাহেব। মানে আমার আমার পরিবারের অভিভাবক বলবো না, আমার অভিভাবক বলবো না, ভাই ছিল তখন তো মানবাধিকার কর্মী, বর্তমানে অ্যাটর্নি জেনারেল সাহেব আসাদ ভাই, এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরুদ্দিন অসীম ভাই আমার পরিবারকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে। যেটা আমার এবং আমার বাপ্পির পরিবারকে বলছে সোহেল এবং বাপ্পি ফিরে আসবে, টিকে থাকো, টিকে থাকো। পরবর্তীতে শুনতে পারছি ওনাদেরকেও ব্ল্যাকমেল করে প্রচুর টাকা নেছে। অসীম ভাইয়ের প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা খরচ হয়েছে আমাকে মানে ফিরিয়ে আনতে। ওনা মানে ব্ল্যাকমেল করে ওনাকে টাকা যায় যে সোহেলকে নিয়ে এসে দিচ্ছি, এ করছি, বা আদার্স বাপ্পিকে বাঁচানোর জন্য, সাংবাদিক বা আদার্স মেনে আমাদের পরিবারকে বাসা ভাড়া থেকে শুরু করে আমার কারাগারের আমাদেরকে সাপোর্টিং দেওয়ার জন্য। তারা এক কথা অসীম ভাই এবং হচ্ছে আসাদ ভাই, আর দিনকাল অফিসে তৎকালীন ছিলেন মেহেদি ভাই, এখন গুলশান অফিসের স্টাফ, তিনজন আমার জন্য যা করছে, মানে মেহেদি ভাই, আসাদ ভাই আর অসীম ভাই, আমি কোনোদিন ভুলবো না ওনাদের কথা। ওনাদের জন্য আজকে আমি এখানে বসে আছি। আমি জানি না ওনারা কি করছে, ওনারাই আমাকে আজকে এখানে নিয়ে আসছে। আমি যেটা মনে করি, পরবর্তীতে কারাগার থেকে বের হওয়ার পরে যেটা উপলব্ধ করছি, আমার স্ত্রী বলছে আমাকে, আমার পিতামাতা বলছে যে তোমার মেহেদি ভাই, তোমার আসাদ ভাই, তোমার অসীম ভাই অনেক করছে তোমাদের জন্য। আচ্ছা, 2009 থেকে 2024 সাল পর্যন্ত এই যে গুম সংক্রান্ত যে তদন্ত কমিটি, সেখানে তারা বলেছে যে 1837টি অভিযোগ তারা পেয়েছেন, তার মধ্যে এই 1772টি তারা যাচাই বাছাই করছেন, এবং বাকি এর মধ্যে 1427 জন, এই যে আপনার মতো লাকি মানুষ, তারা ভাগ্যবান, তারা ফিরে আসছে। আর এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে, যাদের ট্রেস করা যায় নাই যে তাদেরকে আসলে কিভাবে কোথায় কিভাবে তারা হারিয়ে গেছে, কিভাবে তাদেরকে মেরে ফেলা হয়েছে। গুম সংক্রান্ত যেই মানবাধিকার প্ল্যাটফর্মগুলো আছে, তারা ওখানে ছোট ছোট বাচ্চারা, তারা তাদের বাবা ফিরে আসুক, ওয়াইফরা তাদের হাজব্যান্ড ফিরে আসুক, বাবা মায়েরা তাদের সন্তান ফিরে আসুক, এই আকুতি জানাই। তো এই যে যা বললেন আসলে এটা, এবং আপনার যেই আকুতি যেন গুম যেন না হয়, সে যেই দলের হোক, সে যে দলের হোক, এবং সবচেয়ে বড় কথা কি, এবং আপনি যা শেয়ার করলেন, মানে এইটা আসলে কোনো মানুষকে যে এইভাবে করে অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, এটা কতটা নৃশংস। আপনি যে জমটুপির কথা বললেন, যেই সাউন্ড প্রুফ রুমের কথা বললেন, যেই
হ্যান্ডকাফ যেভাবে আপনাদেরকে বেঁধে রাখা, যেগুলোর কথা বললেন, ঘূর্ণায়মান চেয়ার যেটা আমরা দেখেছি, সেই চেয়ার, যেই রুমগুলোর কথা বলেছেন, ছোট ছোট রুম, এই সমস্ত কিছু, এই যে সমস্ত কিছুর সাথে আসলে এই ধরনের বন্দিশালার সাথে মিলে যায় যে আয়না ঘরের যে কনসেপ্টের কথা এই কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে, এবং সেখানে তাদের যে রিপোর্ট সেটা এই রাষ্ট্রীয় বাহিনী, পুলিশ, র্যাব, ডিবি, সিসিটিসি এদেরকে জড়িতর কথা তারা কেউ না কেউ ওখানে জড়িত, বলেছে। এদের জড়িত থাকার কেউ না কথা কেউ অনেক করে জড়িত বলেছে। তাহলে রাষ্ট্র যদি জড়িত না হয়, আমি এইটা আপনাদের মাধ্যমে আমি আবারও মানে বর্তমান সরকার এবং পরবর্তীতে যারা সরকার গঠন করবে তাদের কাছে আকুতি এবং বিনীতীয় এবং আপনাদের মাধ্যমে করজোরে বিনীত অনুরোধ করব, সে যে দলেরই হোক, সে ফ্যাসিস্টের লোক হোক, সে জামাত ইসলামের লোক হোক, সে বিএনপির লোক হোক, বা নতুন দল এনসিপি হোক বা বাম দল হোক, কাউকে যেন গুম না করা হয়। সরকার গঠন করবে জনগণের ব্যালট পেপারের মাধ্যমে। আর সেই জন্যই আপনাদের আসলে এই আন্দোলনটা ছিল, রাজনৈতিক আমাদের যে আন্দোলনটা ছিল, ছিল অ্যাক্টিভিটিসটা ছিল যে এই কারণেই যে আমাদের এত নেতাকর্মী শহীদ হয়েছে। আর সবচেয়ে বড় একটা ঘটনা দেখেন, আমার স্ত্রী জানে যে আমি 11 সালে গুম ছিলাম, কখনো 14-15 সালে কখনো বলে নাই যে সোহেল তুমি মিছিল করতে যেও না। তার কথা ছিল সোহেল 14-15 সালে এই সরকারকে পতন করতে হবে তোমার। তার মনের ভিতর, আমার স্ত্রীর মনের ভিতর জেদ জন্ম নিয়েছিল যে সোহেল আন্দোলনে করতে হবে। আর সবচেয়ে বড় ঘটনা 5 আগস্টের আন্দোলনে আমার সন্তান 7 বছর বয়স, 3 আগস্ট আমার সন্তান আমার সাথে শাহবাগে শহীদ মিনারে গেছে। 3 আগস্ট হাইকোর্ট থেকে আমার সন্তানকে সাথে নিয়ে আমি শহীদ মিনারের প্রোগ্রাম করতে গেছি আমার 7 বছরের সন্তানকে নিয়ে। 4 আগস্ট আপনি জানেন কিনা জানি না, 4 আগস্ট এই সরকার পড়ে যাওয়ার কথা ছিল। শাহবাগ চত্বরে আমরা যুবদল যখন দখল নিয়েছি, আমার সন্তান আমার সাথে, আমার সন্তানকে সাথে নিয়ে রাত 8:30 পর্যন্ত ফার্মগেট পর্যন্ত লড়াই করছি। আমার পিতামাতা, আমার স্ত্রী বলছে সোহেল জয়লাভ করে ঘরে এসো। আমার 7 বছরের সন্তান, যেটা ভিডিও ফুটেজ আছে আমার কাছে, যে আমার 7 বছরের সন্তান সেই এই আন্দোলনের প্রেক্ষাপট আবার আলাদা। না না, আমি বলছি মানে ভয় পাইনি আমরা। আমাদেরকে যে এত গুম করা হয়েছে, গুম করে আমাদেরকে ভয় দেখানো হয়েছে যে তোমরা মাঠে নামবা না, তোমাদেরকে গুম করা হবে। আমি এটার মাধ্যমে উদাহরণ দিচ্ছি, বর্তমান সরকার বা পরবর্তীতে যারা সরকার গঠন করবে, কেউ গুম করবেন না। গুম করে কোনো আন্দোলনকে দমানো যায় না। এটা হচ্ছে একটা উদাহরণ দিলাম আমি, যে আপনি গুম করবেন, দেখলো অন্য একটা বিপরীত পার্টিকে, হ্যাঁ, গুম করলে কিন্তু সেই আন্দোলন থেমে যাবে না। আমাকে গুম করছেন, আমার বন্ধু ঝন্টুকে তেজগাঁ কলেজে এখনও পাওয়া যায় নাই, আমার ছোটো ভাই জাকির, আমার বন্ধু জনিকে হত্যা করছেন খিলগাতে, বাপ্পিকে হত্যা করছেন, হ্যাঁ, আপনারা হচ্ছে চাচা সোহেলকে, আমাদের সুজন ভাইকে গুম করছেন, যেটা তুলিয়াপুর ভাই সহকারে আমাদের শতাধিক নেতাকর্মী, 700-র উপরে আমাদের একটা বাসা থেকে, তেজগাঁর একটা বাসা থেকে 12 জনকে নিয়ে গেছিলেন, হ্যাঁ, আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে। এত নেতাকর্মীকে আপনারা গুম করছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, হ্যাঁ, কিন্তু কি দেখছেন আন্দোলন দমাতে পারছে? আমার উদাহরণটা এখানে আসতেছে, আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা গুম করে কোনো সরকারকে আন্দোলন ঠেকাতে পারবেন না। এবং আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, যারা এই অনুষ্ঠান দেখছেন, এই পডকাস্ট, যে অনেক মানুষ যারা এরকম গুমের শিকার হয়েছিলেন, যে আপনি বললেন এতদিন পর এসে আমি খোলাখুলি মন খুলে হয়তো এই কথাটাগুলো বলতে পারলাম, ভয় নাই যে মানে বর্তমান সরকার এইরকম অনেক মানুষ যারা এখনো এরকম কথা বলতে চান না, অনেক মানুষ এখনো কথা বলতে চান না। আমরা যারা অনুষ্ঠান দেখছেন, আমরা চেষ্টা করব তাদের কাউকে এনে তাদের অভিজ্ঞতাগুলো এভাবে শেয়ার করা। মিস্টার সোহেল খান, অনেক ধন্যবাদ এই আড্ডায়। শেষ করছি আজকে। ওকে, আল্লাহ হাফেজ।